ভারত পাকিস্তানের মধ্যে একটা অশান্তিকর পরিস্থিতি ছিল, সংঘর্ষ বিরতি ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং তারই মধ্যে গতকাল ভারত সরকার দিল্লির পাক হাই কমিশনারের অফিসে এক ব্যক্তিকে, এক আধিকারিককে অবাঞ্ছিত বলে তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ভারত সরকার দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত বলে ঘোষণা করে এবং 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় এবং ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই ইসলামাবাদও একই পথে হাঁটে। ভারতীয় হাই কমিশনারের এক অফিসারকে, এক আধিকারিককে তারাও অবাঞ্ছিত বলে ঘোষণা করে। একই পদক্ষেপ, দিল্লির দেখানো পথই কিন্তু একেবারে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনারের এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিল শাহবাজ শরীফের সরকার। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়ার সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আপনাদেরকে আরো একবার জানাই, গতকাল ভারত সরকার দিল্লি পাক হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত বলে ঘোষণা করে এবং 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই একই পদক্ষেপ ইসলামাবাদের তরফে, অর্থাৎ ভারতীয় হাই কমিশনারের এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিল শাহবাজ শরীফের সরকার। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়ার সময় সীমাও বেঁধে দিয়েছে ইসলামাবাদ। পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, ওই কর্তা পাকিস্তানে তার সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন, সে কারণেই পাকিস্তান সরকার তাকে অবাঞ্ছিত ব্যক্তি বলে মনে করছে। যে পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত বলে ঘোষণা করে তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়, ঠিক একই পথের পথিক হলো ইসলামাবাদ। তারাও ঠিক কয়েক ঘন্টার মধ্যে একই নির্দেশিকা জারি করে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, ভারত পাক এই আবহে রীতিমতো ভারত সরকার দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত বলে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয় এবং একই পথে হাঁটলো ইসলামাবাদও, কি বলবেন? তীব্র এখন যে সংঘাতের আবহ চলছে তারই এটা কূটনৈতিক যুদ্ধ যেটা আগে শুরু হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে তখন এটা প্রশ্ন ছিল যে পুরোপুরি কূটনৈতিক দরজাটা বন্ধ করে দিলে বিরাট কি বা ক্ষতি হতো, কিন্তু ওই একটা দিক ছিল 30 জন এখন টোটাল কূটনীতিক আছে, একজনকে মানে ফেরত পাঠাতে, পাল্টা পাকিস্তানও ফেরত পাঠাচ্ছে, 29 জন থেকে গেল। তার কারণ সংখ্যাটা প্রায় 50-এর উপর ছিল এবং দুদেশই এই জায়গাটাকে খাটো করে নিয়েছে। উভয় ক্ষেত্রেই যে পাকিস্তানের যাকে হয়েছে, এই দেশে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল যে বিভিন্ন রকম সন্দেহভাজন জায়গাগুলোতে তাকে দেখা গেছে এবং নানা রকম তথ্য সংগ্রহের কাজে তিনি ছিলেন, এই রকমের কিছু কিছু অভিযোগ থাকার কারণে তৎক্ষণাৎ 24 ঘন্টার মধ্যে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং পাল্টা ইসলামাবাদও সেই পথেই হেঁটেছে। অর্থাৎ সংঘাত যে এখনো অব্দি মেটার নয় এবং এই সংঘাত যে চলতে থাকবে এবং একটা তীব্রতা পাবে আগামী সময় এবং তারপর নিঃসন্দেহে একটা হয়তো পাকিস্তানকে বুঝতেই হবে যে এই ভারতের এটা পরিবর্তিত ভারত এবং এই পরিবর্তিত ভারতের সাথে কিভাবে চলবে বা হচ্ছে তারা কি কি সমস্ত বিষয়গুলোকে তারা আগামী দিনে সেট করবে তাদের টার্গেট হিসাবে, সেটা এখন পাকিস্তানকে অনেক বুঝে সুঝে চলতে হবে। তার কারণ সিন্ধু চুক্তি বা জল চুক্তি এগুলো তাদের কাছে মেজর কনসার্ন। এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অতিক্রম করে এখন আগামী সময় যে ভারতের সাথে এত ভারত কঠিন শর্ত চাপিয়ে রেখেছে, যে কঠিন শর্তগুলো পাকিস্তানের কাছে মানা মানে হচ্ছে কার্যত পাকিস্তান রাষ্ট্রটাই খুবই দুর্বল এবং নড়বড়ে হয়ে উঠবে। এখন এরা উভয় সংকটে রয়েছে, কেননা সিন্ধু জল চুক্তির কারণে আন্তর্জাতিক স্তরে গিয়ে যে পাকিস্তান জোরালো কিছু ভাবে বলবে, যেটা এতদিন ভাবে করে এসছে বিভিন্ন রকম মিথ্যাচার, ভিকটিম কার্ড ফেলা, সেটা এখন কার্যত পাকিস্তানের কাছে একটু অসম্ভব। এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো জাস্ট পূর্বাভাস। এটা অতীতেও আগেও হয়েছে বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতি যখন জম্মু কাশ্মীর নিয়ে তৈরি হয়েছে, তখন বিভিন্ন কূটনৈতিকদের ইয়ে করার, দেশ ত্যাগ করার নির্দেশ, এগুলো হচ্ছে চরম বিরক্তি এবং রাগের এই বহিঃপ্রকাশ যা এখন পরপর করবে।
তো পাকিস্তান ভাঙবে কিন্তু মচকাবে না, এরকম একটা নীতি নিয়ে যেহেতু চলে, ধীরে 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 এই পরিস্থিতি কোন দিকে যায়, অর্থাৎ যে যে শর্তগুলো ভারতের সাথে তাদের মানে যদি সম্পর্ক স্থাপন তারা না করে, পাকিস্তানের কাছে একটা বিরাট চাপ এবং ক্ষতি। কারণ ভারত যে ছেড়ে দেবে না আন্তর্জাতিক স্তর থেকে দেশীয় স্তর পর্যন্ত, সেটা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা পদক্ষেপেই ভারত ইয়ে করছে। ভারত যা যা করছে তার পাল্টা প্রতিক্রিয়া পাকিস্তান করতে চাইছে। এই থেকেই কিন্তু তাদের মধ্যে যে একটা ভয় ভীতি হীনমন্যতা কাজ করছে, এটা বোঝা যাচ্ছে। একেবারেই তাই সুজিত দা, এটা একেবারে প্রতিশোধমূলক একটা পদক্ষেপ বলা যেতেই পারে। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি এবং আঘাত করলে পাল্টা প্রত্যাঘাত করা হবে। এবং সেদিক থেকে দাঁড়িয়ে পাকিস্তানের এই যে পদক্ষেপ, অর্থাৎ ভারত যা করবে পাকিস্তানকেও সেটাই করতে হবে, এরকম একটা প্রতিশোধমূলক পদক্ষেপ কিন্তু তারা নিয়েই চলেছে। ফেরত পাঠানো বিভিন্ন, এটা আগে অতীতে বহুবার হয়েছে, এটা বিরাট কিছু নয়। তো বললামই যে ওরা এইগুলোকে রিটালিয়েট করার চেষ্টা করে, এতে বিরাট কোনো কিছু নয়। বরং যে বিভিন্ন স্থাপনাগুলোতে যে জাসুসি করা, তারপর হচ্ছে একজন কূটনীতিককে নিয়ে আসা, এক ধরনের ভারত আগে করা 24 ঘন্টার মধ্যে পড়েছে। এটাকে অপমান, পাল্টা অপমান, বদলাই হিসাবে এগুলোকে ধরা হয় এবং এইটা চলতে থাকবে। যদিও পাকিস্তানের অভ্যন্তরীণ এখন রাজনীতি বা ইয়েতে তারা যে যে অপকর্মগুলো করেছে, জঙ্গি সন্ত্রাসীদের তারা যে ওইখানে স্থান দেয়, তাদের আত্মীয়রা পাকিস্তানে থাকে, এগুলো তারা এখন কার্যত স্বীকার করে নিচ্ছে বিশ্বের কাছে। এবং এইটা তাদের কূটনৈতিক ভাবে তো একটা এত বছর ধরে তারা লড়াই চালিয়েছে, গোটা বিশ্বকে বোকা বানিয়েছে। যখন চরম আঘাত এসছে এবং যা যা হয়েছে সেগুলোর থেকে এখনো পর্যন্ত ইসলামাবাদ দেখাচ্ছে যে রাষ্ট্র হিসেবে তারা এখনো অটুট আছে। এবং সেই অটুট থাকার কারণে তারা ভারত যে পদক্ষেপ নেবে সে পদক্ষেপের পাল্টা তারা দেখাতে চাইবে, কিন্তু সর্বক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। এখানে পাকিস্তান উৎপাদক দেশ হিসাবে ভারতের সাথে অত্যন্ত ক্ষীণ বাণিজ্য, এবং হচ্ছে ভারতের পাকিস্তান থেকে যে জিনিসপত্র নেয় ওগুলো বিশ্বের বিভিন্ন অন্যান্য দেশগুলো থেকে নেওয়া অসম্ভব কিছু নয়। ফলে একটা প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের সম্পর্ক যে জায়গায় যেতে পারত, একটা সঠিক পাকিস্তানের উগ্র ভারত বিদ্বেষ এবং হচ্ছে ধর্ম বিদ্বেষ, ভারতীয় সংস্কৃতিকে এই যে একটা চরম অবজ্ঞার চোখে দেখা, এই সমস্ত এগুলো হচ্ছে খুব হীন এবং হচ্ছে কার্যত অকার্যকর প্রতিবেশীর মতো আচরণ। এটা ভারতের কাছে একটা বিড়ম্বনা, তার কারণ প্রতিবেশী তো হট করে বদলানো যায় না। এই জায়গাগুলো চলতে থাকবে। আমি তো সেটাই বলতে চাইছি যে এমন একটা হট সিচুয়েশন এর মধ্যে দিয়ে অতিক্রম করেছে, এটা কুল হতে বহু সময় লাগবে। কারণ অপারেশন সিন্দুর এখনো রবে পাকিস্তানের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ভারত, এবং এই তার যে তাপ সেটাকে পাকিস্তানকে হজম করতে অনেক বেগ পেতে হচ্ছে। তার কারণ ভয়ঙ্কর নাকুচু এক ধরনের বলা যায় ফলস আভিজাত্য বোধে ভোগে, যার কোনো ভিত্তি নেই। পাশ্চাত্য বা আমেরিকার কিছু সহযোগিতা এবং উস্কানি এবং চীনের প্রত্যক্ষ কিছু মদতে নিজেকে ধরাকে সরাজ্ঞান করেছে। এবং এই ভারত, পরিবর্তিত ভারত, সেটা তো পাকিস্তান বুঝতে পারছে, কিন্তু মেনে নিতে কষ্ট হচ্ছে। যে কারণে প্রতিটা পদক্ষেপের একটা ব্যর্থ অনুকরণ বা প্রচেষ্টা করতে চাইছে। একেবারে তাই। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান দুটি দেশে কিন্তু একটা এই পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে পেহেলগাঁও কাণ্ডের পর অপারেশন সিন্দুর, এবং তারপরেও এখনো কিন্তু শেষ হয়ে যায়নি অপারেশন সিন্দুর। এবং তারপরে এই যে পদক্ষেপ, অর্থাৎ গতকালই ভারত সরকার দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করে। মূলত তাদের যে অভিযোগটা রয়েছে একেবারে গুপ্তচর বৃত্তি করা হচ্ছে, এবং সে কারণেই কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে। শুধুমাত্র
বহিষ্কার নয়, 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এবং সেই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ইসলামাবাদও কিন্তু একই রকমের পদক্ষেপ তারা গ্রহণ করলেন এবং তারাও রীতিমতো তাদের নয়াদিল্লির পথেই হাঁটলেন এবং ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিল শাহবাজ শরীফের সরকার। 24 ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছে ইসলামাবাদ এবং দিল্লির পাক হাই কমিশনের কর্তাকে বহিষ্কারের সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান এবং সে কারণেই তারা এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা একই পথে হেঁটেছেন বলা ভালো, যে সেখানকার ভারতীয় যে আধিকারিক তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে। পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে ওই কর্তা পাকিস্তানে তার সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন, সে কারণেই পাকিস্তান সরকার তাকে অবাঞ্ছিত ব্যক্তি বলে মনে করছে। ইসলামাবাদ ভারতীয় কি শীর্ষ কূটনীতিকে তলব করে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা দেওয়া হয়েছে, তবে কি কারণে ভারতীয় হাই কমিশনের ওই আধিকারিককে বহিষ্কার করা হলো তা স্পষ্টভাবে উল্লেখ করেনি পাক বিদেশ মন্ত্রক। তবে অনেকের মতে এটা পাকিস্তানের প্রতিশোধমূলক একটা পদক্ষেপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমরা কথা বলবো এই বিষয় নিয়ে তারই সঙ্গে। মিস্টার চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আমরা দেখছি যে প্রতিশোধমূলক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফে, যেরকম প্রথমে তাদের দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত বলে সেখান থেকে 24 ঘন্টার মধ্যে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে এবং প্রতিশোধমূলক পদক্ষেপ একেবারে ইসলামাবাদের তরফে একইভাবে ভারতীয় আধিকারিককে কিন্তু 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি বলবেন এই গোটা বিষয়টিকে? দেখুন, পাকিস্তান হাই কমিশন ইন দিল্লি যাকে ধরা হয়েছিল তিনি এসপেনজ অ্যাক্টিভিটিতে যুক্ত ছিল এবং অমৃতসরে যে বিভিন্ন এই আমাদের ক্যাশ অফ আর্মস পাওয়া গেছে এবং যে হিউজ অ্যামাউন্ট অফ টিএনটি মানে বারুদ পাওয়া গেছিল এই দুদিন আগে, তার সঙ্গে ওনার একটা সোজাসুজি যুক্ত এর মধ্যে আছে বলে যাদের ধরা হয়েছিল সেইভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি, ভারত সরকার দেখেছে যে যেভাবে ইনভেস্টিগেশন চলেছে ওই আধিকারিক পাকিস্তান হাই কমিশনের যিনি আইএসআই এর এক আধিকারিক, পরিষ্কার কথা যদি বলা যায় আইএসআই পাকিস্তানের সঙ্গে যুক্ত, যারা যে আইএসআই নাশকতার ছক করে, যে আইএসআই এই জঙ্গি সংগঠনগুলোকে ট্রেনিং দেয় এবং তারা ভারতে এসে আমাদের সাধারণ নাগরিক এবং সশস্ত্র বলের উপর পেছন থেকে কাপুরুষের মতন অ্যাটাক করে। সেই জায়গায় পাকিস্তান একটা ইমিডিয়েট রিভেঞ্জ অ্যাকশন নিতেই পারে, প্রতিশোধ অ্যাকশন নিতে পারে, তারা পাঠাতে পারে, তাতে আমাদের কোনো আমরা এমনিও পাকিস্তানের সঙ্গে কোনো রিলেশন রাখতে ইতিমধ্যে চাই না। এই মুহূর্তে আমাদের সঙ্গে পাকিস্তান, দেখুন, নেবার্স আমাদের আপনার পাশের বাড়ি কে থাকবে না থাকবে সেটা আপনি চুজ করতে পারেন না। তারা যদি আপনার সঙ্গে ভালো সম্পর্ক না রাখতে চায়, আপনার সঙ্গে যদি সুসম্পর্ক না রাখতে চায়, তারা থাকবে। তা ভারতের কোনো অসুবিধা নেই, ভারতের মতন চলবে। ভারত এই বিগত 5 দিন 6 দিন শুধু পাকিস্তানকে না বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারত 4 দিনে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসে রাখতে পারে এবং ওই সময় পাকিস্তানকে দৌড়ে আর একটা তৃতীয় রাষ্ট্রের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেতে হলো যে হেল্পের জন্য, সাহায্যের জন্য। তো ভারতকে তো যেতে হয়নি, হতো ভারত কোনো জায়গায় সাহায্য চায় না। তো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিতেই পারে পাকিস্তান, ওরা আরো নিতে থাক, আমাদের এতে খুব একটা মাথা ব্যথা করার দরকার নেই, ভারত নিজের কথায় চলবে। পাকিস্তানের যে অবস্থান সেটা তো এই অপারেশন সিন্দুরের পর তারা ভালো মতো করেই বুঝতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, কোনো রকম আঘাত আসলেই প্রত্যাঘাতের জন্য একেবারে তৈরি থাকতে হবে এবং সেনাবাহিনীকেও রীতিমতো উজ্জীবিত করেছেন তিনি গতকাল। একদম আমাদের প্রধানমন্ত্রী যেরকম ভাবে কাল আদমপুর এয়ারফোর্স স্টেশনে গেল, এটা একটা কমপ্লিট সামরিক বাহিনীর বিরাট মনোবল একটা বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী এবং তাদের পাশে গিয়ে দাঁড়ালেন। এবং সবচেয়ে এই ঘটনাটা কেউ জানতো না। নর্মালি প্রধানমন্ত্রী যখন একটা জায়গা থেকে আর এক জায়গায় যায়, উনি যে ক্যাটেগরি অফ সিকিউরিটি তার গাড়ি পত্র সমস্ত যায়। কালকে দেখবেন প্রধানমন্ত্রী যখন এই এয়ারফোর্স স্টেশন আদমপুরে গাড়িতে উঠছে, একটা সাধারণ গাড়িতে উঠছে, ওনার যে বুলেট প্রুফ গাড়ি, ওর যেহেতু একটা হাই লেভেল অফ সিকিউরিটি আছে, সেইখানে কিন্তু প্রধানমন্ত্রী কাউকে না বলিয়ে দেশের এবং একটা উনি যেটা পুরো বিশ্বের সামনে প্রুভ করলো, একটা মিথ্যে যে পাকিস্তানের ডিজিআইএসপি ডাইরেক্টর জেনারেল ইন্টার সার্ভিস
পাবলিক রিলেশন এবং অন্যান্য যে পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছিল আদমপুরে নাকি S-400 ওরা ভেঙে দিয়েছে, আর আদমপুরে নাকি একদম সমস্ত যে আমাদের মিগ থাকে সেগুলো নষ্ট করে দিয়েছে। কালকে যখন প্রধানমন্ত্রী গেলেন তিনি দেখালেন পুরো শুধু পাকিস্তানকে না বিশ্বকে যে পাকিস্তান একটা মিথ্যুক দেশ, পাকিস্তান মিথ্যে বলে, এবং উনি সেইখানে দাঁড়িয়ে 1 ঘন্টা ওখানে সবার সঙ্গে কাটিয়ে গেলেন এবং বিশ্বকে দেখালেন যে আদমপুর এয়ারপোর্ট বেস স্টেশন একদম অক্ষত আছে, একটা জায়গাও পাকিস্তান কিছু করতে পারেনি। এবং আমরা অনেকে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর নিয়ে কথা বলছি। S-400 রাশিয়ায়ও 100% তার রেট নেওয়া এবং ইউক্রেনে যে US এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করছে সেটাও 100% না, এবং ইসরায়েল নিয়ে যে আয়রন ডোম করি সেখানেও প্রায় 75% টু 99%, 100% না। শুধু ভারত দেখি যে এয়ার ডিফেন্স সিস্টেম 100% যেখানে ভেদ করতে পারেনি। এটা শুধু মেশিন না, দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন। ভারতের সামরিক বাহিনী পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রফেশনাল, সবচেয়ে বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এবং তারা সারা বছর ট্রেনিং করে। ইট ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন। সামরিক বাহিনী অনেক দেশে অনেক অত্যাধুনিক মেশিন থাকে, আর্মামেন্ট থাকে, কিন্তু দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন যে সামরিক বাহিনী যারা চালাচ্ছে, যারা করছে, যাদের ওয়ার ডক্টরিনে যারা এগোচ্ছে, আপনি ভারতীয় সামরিক বাহিনী যতদিন না লড়াই শেষ হলো একটা কথা কারোর মুখ থেকে শুনতে পারিনি। ওয়ার ব্রিফিং শেষ হয়েছে সিজ ফায়ারের পরে। এটা ভারতের সামরিক বাহিনী। আমরা অন্যান্য অর্গানাইজেশনে বলে আগের থেকে চাচাই না, আমরা আগে কাজ করি, এমন কাজ করি যেটা শত্রুপক্ষ জানে না আমরা কি করতে যাচ্ছি। আমাদের নিজের পক্ষ তো অনেক পরের ব্যাপার, কেউ জানে না। শত্রুপক্ষ 24 ঘন্টা আমাদের উপর সার্ভেলেন্স রেখেও জানতে পারে না, চায়না সার্ভেলেন্স রেখেও জানতে পারেনি। এইটাই হচ্ছে ভারতের আর্মি, নেভি, এয়ারফোর্স, যারা ভারতের 140 কোটি মানুষের যে আবেগ এবং হাসি এবং উল্লাস 1948 থেকে 2025 যতবার পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে থাপ্পড় দিয়ে মানুষকে উল্লাসের পথে এগিয়ে দিয়েছে। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে, এবং একটা বিষয় পরিষ্কার যে ভারত সন্ত্রাসবাদকে মদদ দেয় না, সন্ত্রাসবাদীকে মদদ দেয় না, এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু অবশ্যই নেওয়া হবে। এবং সেদিক থেকে দাঁড়িয়ে ইসলামাবাদের এই যে পদক্ষেপ, যেটা একেবারে প্রতিশোধমূলক বলা যেতেই পারে, একেবারে রীতিমতো মুখিয়ে রয়েছে পাকিস্তান, কিন্তু ভারত একেবারে পিছপা হবার নয়, তারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না।